চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু দারুণ শক্তিশালী ধারণা দিয়ে আমাদের নিজেদেরকে নিয়ে আমাদের একটা বিশ্বাস শুধু একটা বিশ্বাস কিভাবে আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা দিককে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা ক্যারল ডুয়েকের যুগান্তকারী কিছু গবেষণার গভীরে যাব যা আমাদের দেখাচ্ছে যে সাফল্য সম্পর্ক বা সুখের জন্য আমাদের বুদ্ধি বা প্রতিভা হয়তো ততটা জরুরি নয় যতটা জরুরি আমাদের মানসিকতা। ঠিক। আর এই মানসিকতা কিন্তু দুটো একেবারে ভিন্ন ধরনের হতে পারে। আজকের আলোচনায় আমরা এই দুটো মানসিকতার আবরণই খুলতে চাই। প্রথমটা হলো স্থির মানসিকতা বা ফিক্সড মাইন্ডসেট। এর মানে হলো আমাদের ক্ষমতা প্রতিভা সব জন্মগত, তাই তো? একদম পাথরে খোদাই করা, এগুলো বাড়ানো বা কমানো যায় না, এই হলো বিশ্বাস। আর দ্বিতীয়টা হলো বিকাশমুখী মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট, যেটা ঠিক এর উল্টো। এই মানসিকতার মানুষ বিশ্বাস করে যে চেষ্টা, শেখা আর অভিজ্ঞতার মাধ্যমে আমরা নিজেদের যে কোনো গুণকেই বিকশিত করতে পারি। আমরা দেখব এই দুটো দৃষ্টিভঙ্গি কিভাবে চ্যালেঞ্জ, ব্যর্থতা বা চেষ্টার মতো বিষয়গুলোকে দেখার চোখটাই পুরোপুরি পাল্টে দেয়। এই ধারণাটা শুরু হয়েছিল কিন্তু বেশ অদ্ভুতভাবে, তাই না? একটা খুব সাধারণ পরীক্ষা থেকে। হ্যাঁ, গবেষকরা কিছু ছোট ছোট বাচ্চাকে পাজল সলভ করতে দিয়েছিলেন। আমার যতদূর মনে পড়ে প্রথম দিকের পাজলগুলো বেশ সহজ ছিল। উদ্দেশ্য ছিল ওদের মধ্যে একটু আত্মবিশ্বাস তৈরি করা। হ্যাঁ, কিন্তু এরপরই আসল খেলাটা শুরু হয়। তাদের এমন কিছু পাজল দেওয়া হলো যা তাদের বয়সের তুলনায় অনেক বেশি কঠিন ছিল। গবেষক ক্যারল ডুয়েক দেখতে চেয়েছিলেন বাচ্চারা এই কঠিন চ্যালেঞ্জের মুখে কি করে। আর এখানেই তো চমকটা ছিল। একদম। কিছু বাচ্চা যেমনটা ভাবা যায় হতাশ হয়ে গেল, পাজলগুলো একপাশে সরিয়ে রেখে হাল ছেড়ে দিল, নিজেদেরকে বোকা ভাবতে শুরু করল। কিন্তু অন্য একটা দল, তাদের প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য। হ্যাঁ, কঠিন পাজলগুলো পেয়ে তারা যেন আরও উজ্জীবিত হয়ে উঠল। একজন তো রীতিমতো চেয়ারে নড়ে চড়ে বসে বলল, আমি চ্যালেঞ্জ ভালোবাসি। বাহ! আর একজন কি যেন বলেছিল? আরেকজন পাজলটার দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় এই পাজলটা থেকে আমি কিছু শিখতে পারবো। মানে ব্যর্থতার সম্ভাবনা দেখে কেউ ভয় পাচ্ছে, আবার কেউ সেটাকে একটা দারুণ সুযোগ হিসেবে দেখছে। এটা তো একই পরিস্থিতিতে একেবারে দুই মেরুর প্রতিক্রিয়া। ঠিক তাই। ডুয়েক নিজেও অবাক হয়েছিলেন। তিনি ভেবেছিলেন ব্যর্থতার সাথে মানিয়ে নেওয়ার দুটো উপায় আছে, হয় মানিয়ে নেওয়া অথবা না নেওয়া। কিন্তু কেউ যে ব্যর্থটাকে ভালোবাসতে পারে এটা তিনি ভাবেননি। আর এই পর্যবেক্ষণ থেকেই জন্ম হল দুটি মানসিকতার ধারণার। একদম। যারা বিশ্বাস করে তাদের ক্ষমতা সীমিত, মানে যাদের স্থির মানসিকতা, তারা চ্যালেঞ্জ এড়িয়ে চলে। কেন? কারণ চ্যালেঞ্জ মানে হলো ব্যর্থ হওয়ার ঝুঁকি। আর ব্যর্থতা তাদের কাছে প্রমাণ করে যে তারা যথেষ্ট স্মার্ট বা প্রতিভাবান নয়। তাদের জীবনের মূল লক্ষ্যই হল নিজেদেরকে বুদ্ধিমান প্রমাণ করা, যে কোনো মূল্যে ব্যর্থতা এড়ানো। আর অন্যদিকে ওই দ্বিতীয় দলটার মতো, যাদের বিকাশমুখী মানসিকতা, তারা চ্যালেঞ্জকে দেখে শেখার আর বেড়ে ওঠার একটা সুযোগ হিসেবে। তাদের কাছে ব্যর্থতা মানে থেমে যাওয়ার লাল বাতি নয়, বরং একটা সংকেত। সংকেত যে আরও খাটতে হবে বা নতুন কোনো পথ বের করতে হবে। ঠিক, তাদের কাছে সাফল্য মানে হলো নিজেকে প্রসারিত করা, নতুন কিছু শেখা। আর এই দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা যে কতটা বিশাল তা আমরা জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাই। হ্যাঁ, এই পার্থক্যটা বোঝানোর জন্য বইয়ের একটা দারুণ উদাহরণ আছে। ধরুন, একজন ছাত্র তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মিড টার্ম পরীক্ষায় C+ পেল। এখন যার স্থির মানসিকতা, তার মাথার ভেতর কি চলবে? সে হয়তো ভাববে আমি একটা আস্ত বোকা, বা এই সাবজেক্ট আমার জন্য না। মানে সেই গ্রেডটাকে নিজের পরিচয়ের ওপর একটা সিল মোহরের মতো দেখবে। আর এর ফলাফলটা হয় আরও মারাত্মক। সে হয়তো পরের পরীক্ষার জন্য পড়াই ছেড়ে দেবে, ভাববে চেষ্টা করে কি লাভ, আমি তো পারবই না। অথবা আরও খারাপ, সে হয়তো নকল করার কথা ভাববে। একদম। কারণ কাছে বিষয় হলো নিজেকে ব্যর্থ প্রমাণ হওয়া থেকে বাঁচানো, শেখাটা নয়। কিন্তু একই C+ গ্রেড পেয়ে বিকাশমুখী মানসিকতার একজন ছাত্র কি ভাববে? এখানেই তো আসল ব্যাপারটা লুকিয়ে আছে। তার চিন্তার ধারাটা হবে একেবারে অন্যরকম। সে ভাববে, তার মানে আমার পড়ার পদ্ধতিতে কোনো সমস্যা আছে। অথবা পরের বার আমাকে আরও বেশি সময় দিতে হবে। ঠিক, বা আমার হয়তো স্যারের সাহায্য নেওয়া দরকার। দেখুন, সে ফলাফলটাকে নিজের পরিচয় হিসেবে দেখছে না, সে এটাকে একটা ফিডব্যাক বা তথ্য হিসেবে নিচ্ছে। তার প্রশ্নটা হলো,
এখান থেকে আমি কি শিখতে পারি? আর মস্তিষ্কের তরঙ্গ বা ব্রেন ওয়েভ নিয়েও তো গবেষণা করা হয়েছিল, তাই না? হ্যাঁ, ওটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। ওটা এই পার্থক্যটাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একটা গবেষণায় অংশগ্রহণকারীদের কিছু কঠিন প্রশ্ন করা হয় আর তাদের উত্তরের পর ফিডব্যাক দেওয়া হয়। দেখা গেল স্থির মানসিকতার মানুষদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় হয় যখন তাদের বলা হয় তাদের উত্তরটা ঠিক না ভুল। ব্যাস, ওইটুকুই। 1 মিনিট, মানে তারা শুধু স্কোরটা জানতে আগ্রহী, ভুল থেকে শেখার ব্যাপারে কোনো আগ্রহ নেই। প্রায় সেরকমই। তাদের ব্রেন যেন বলছে, আমি কি পাশ করেছি না ফেল? তাড়াতাড়ি বলো, তারপর আমি এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বেরোতে চাই। অবিশ্বাস্য। অন্যদিকে বিকাশমুখী মানসিকতার মানুষদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় ছিল যখন তাদের এমন তথ্য দেয়া হচ্ছিল যা থেকে তারা তাদের ভুলটা শুধরে নিতে পারে। তাদের ব্রেন যেন তথ্যটার জন্য ক্ষুধার্ত ছিল। তাদের কাছে শেখাটাই ছিল আসল পুরস্কার। ঠিক, ভুল করাটা লজ্জার ব্যাপার ছিল না, বরং শেখার প্রক্রিয়ারই একটা অংশ ছিল। তার মানে এই মানসিকতার প্রভাব শুধু পরীক্ষার খাতায় সীমাবদ্ধ নেই, এটা আমাদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, খেলাধুলা, কর্মজীবন সবকিছুতেই ছড়িয়ে পড়ছে। একেবারে সম্পর্কের কথাই ধরুন। স্থির মানসিকতার মানুষ প্রায়ই এমন একজন সঙ্গী খোঁজেন যিনি তাকে নিখুঁত মনে করবেন, তার কোনো ভুল ধরিয়ে দেবেন না, আর সবসময় তার প্রশংসা করবেন। হ্যাঁ, তাদের কাছে একটা সম্পর্ক হল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা মঞ্চ। যদি সঙ্গী কোনো গঠনমূলক সমালোচনাও করে, তারা সেটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেয়। আর সম্পর্কটাই ঝুঁকির মুখে পড়ে যায়। এটা তো বেশ ভঙ্গুর একটা অবস্থা। অন্যদিকে বিকাশমুখী মানসিকতার মানুষ এমন একজন সঙ্গী চায় যিনি তাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবেন, নতুন কিছু শিখতে উৎসাহিত করবেন, তাই না? একদম। তাদের কাছে একটা ভালো সম্পর্ক মানে হলো একসাথে বেড়ে ওঠা, একে অপরকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তারা চ্যালেঞ্জকে, সম্পর্কটাকে আরও মজবুত করার সুযোগ হিসেবে দেখে। ব্যবসার জগতেও তো এর অসাধারণ কিছু উদাহরণ আছে। আমার মনে পড়ছে ক্রাইসলারের প্রাক্তন সিইও লি আইওকোকার কথা। দারুণ একটা উদাহরণ। আইওকোকা ছিলেন একজন রকস্টার সিইও। ফোর্ড থেকে মুস্টাং এনেছিলেন, ক্রাইসলারকে বাঁচিয়েছিলেন, একজন হিরো। কিন্তু এই অসীম সাফল্যের পর তার মধ্যে একটা স্থির মানসিকতা গেড়ে বসেছিল। ঠিক, তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তিনি একজন জিনিয়াস, তার সিদ্ধান্তই ফাইনাল। তিনি সমালোচকদের কথা শোনা বন্ধ করে দেন। আর তার চারপাশে এমন লোকদের রাখেন যারা শুধু তার কথায় হ্যাঁ বলতো। হ্যাঁ, যখন জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাজার দখল করছিল, তখন তার দল তাকে নতুন ডিজাইন ও প্রযুক্তির কথা বললেও তিনি কান দেননি। তার ধারণা ছিল, আমি যা জানি সেটাই ঠিক। ফলাফল, ক্রাইসলার আবার পতনের মুখে চলে গিয়েছিল। তার প্রাথমিক সাফল্যই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। এর ঠিক উল্টো উদাহরণটা ছিলেন আইবিএমের লু গার্সনার। তিনি যখন দায়িত্ব নেন, আইবিএম তখন একটা ডুবন্ত জাহাজ। একদম। আর গার্সনারের কোনো টেকনোলজি ব্যাকগ্রাউন্ডই ছিল না, সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। কিন্তু তিনি একটা বিকাশমুখী মানসিকতা নিয়ে এসেছিলেন। হ্যাঁ, তিনি অহংকারকে দরজার বাইরে রেখে এসেছিলেন। তার প্রথম কাজই ছিল কোম্পানির সব স্তরের কর্মীদের সাথে কথা বলা, তাদের কথা শোনা, প্রশ্ন করা। আইবিএমের সংস্কৃতি ছিল তখন মারাত্মক প্রতিযোগিতামূলক। হ্যাঁ, প্রত্যেকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত। গার্সনার এই স্থির মানসিকতার সংস্কৃতি ভেঙে দিয়েছিলেন। তিনি ব্যক্তিগত সাফল্যের বদলে দলের সাফল্যকে পুরস্কৃত করার সিস্টেম চালু করেন। আর এই মানসিকতার পরিবর্তনে আইবিএমকে আবার শীর্ষে ফিরিয়ে এনেছিল। খেলাধুলার জগতেও তো এমন উদাহরণে ভরপুর। জন ম্যাকেনরোর কথা ভাবলেই আমার মেজাজ খারাপ করার দৃশ্যগুলো চোখে ভাসে। ম্যাকেনরো ছিলেন অবিশ্বাস্য প্রতিভার অধিকারী, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে প্রতিভাটাই সবকিছু। চেষ্টা বা অনুশীলনের কোনো দরকার নেই। তিনি হারতে ঘৃণা করতেন, কারণ তার কাছে হার মনেই ছিল তার জিনিয়াস পরিচয়ের উপর আঘাত। তাই যখনই তিনি হারতে শুরু করতেন, তখনই মেজাজ হারিয়ে ফেলতেন, র্যাকেট ভাঙতেন, আম্পায়ারের সাথে ঝগড়া করতেন। হ্যাঁ, নিজের ব্যর্থতার জন্য অন্য সবাইকে দোষ দিতেন, কিন্তু কখনো নিজের দুর্বলতার কথা স্বীকার করতেন না। আর এর বিপরীতে ছিলেন মাইকেল জর্ডান। আমরা তাকে সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় বলি, কিন্তু তার শুরুটা তো এমন ছিল না। একেবারেই না। তাকে তার হাই স্কুল বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল। ভাবা যায়। কিন্তু জর্ডান এটাকে চূড়ান্ত রায় হিসেবে দেখেননি, এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। তার একটা বিখ্যাত কথা আছে না? হ্যাঁ, যে তিনি জীবনে কতবার ব্যর্থ হয়েছেন। ঠিক, আমি আমার কেরিয়ারে ৯,০০০-এর বেশি শট মিস করেছি। আমি প্রায় ৩০০ ম্যাচ হেরেছি। ২৬ বার আমার উপর ভরসা করা হয়েছিল ম্যাচ জেতানোর শট নেওয়ার জন্য, এবং আমি ব্যর্থ হয়েছি।
আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি আর ঠিক এই কারণেই আমি সফল হয়েছি। এই কথাগুলোর মধ্যেই তো বিকাশমুখী মানসিকতার সারমর্ম লুকিয়ে আছে। তার কাছে প্রতিটি হার ছিল শেখার সুযোগ, আরও কঠোর পরিশ্রম করার প্রেরণা। তার মানে মূল পার্থক্যটা গিয়ে দাঁড়াচ্ছে প্রচেষ্টা আর ব্যর্থতা, এই দুটো শব্দকে কে কিভাবে দেখে তার ওপর। একদম, এটাই সম্ভবত দুটি মানসিকতার মধ্যে সবচেয়ে বড় এবং মৌলিক পার্থক্য। স্থির মানসিকতার মানুষের কাছে প্রচেষ্টা বা এফর্ট হলো একটা খারাপ জিনিস। তাদের বিশ্বাসটা হলো যদি প্রতিভা থাকে তাহলে খাটতে হবে কেন? ঠিক, সবকিছু তো সহজেই হওয়ার কথা। কঠোর পরিশ্রম করাটা তাদের কাছে প্রতিভার অভাবের লক্ষণ। এই কারণেই কি অনেক গিফটেড বা প্রতিভাবান বাচ্চারা বড় হয়ে আর ঝুঁকি নিতে চায় না? কারণ যদি তারা প্রথম চেষ্টাতেই সফল না হয়, তাহলে তাদের বিশেষ তকমাটা আছে চলে যাবে। বইয়ে নাজ্জা সাল্লির্নো সোনেনবর্গের একটা গল্প আছে, যিনি একজন অসাধারণ বেহালাবাদক ছিলেন। একজন চাইল্ড প্রডিজি। হ্যাঁ, কিন্তু একটা সময় পর তিনি কঠিন কম্পোজিশনগুলো অনুশীলন করতে ভয় পেতে শুরু করেন। তার ভয় ছিল, যদি আমি চেষ্টা করার পরও নিখুঁতভাবে বাজাতে না পারি, তাহলে সবাই বুঝে যাবে যে আমি আসলে ততটা প্রতিভাবান নই। এটা একটা ট্র্যাজেডি। চেষ্টা করে ব্যর্থ হওয়ার চেয়ে চেষ্টা না করাটাই তার কাছে বেশি নিরাপদ মনে হয়েছিল। আর ব্যর্থতা, স্থির মানসিকতার কাছে ব্যর্থতা মানে তো প্রায় মৃত্যুদণ্ডের শামিল। এটা তাদের সংজ্ঞায়িত করে, এটা তাদের কাছে একটা চূড়ান্ত রায়, তুমি ব্যর্থ। যা থেকে বেরোনোর কোনো পথ নেই। কিন্তু বিকাশমুখী মানসিকতায় প্রচেষ্টা হলো সেই জিনিস যা আপনার প্রতিভাকে দক্ষতায় পরিণত করে। আর ব্যর্থতা, এটা কষ্টদায়ক হতে পারে, কিন্তু এটা আপনাকে সংজ্ঞায়িত করে না। এটা স্রেফ একটা সমস্যা যা থেকে শিখতে হবে, কৌশল বদলাতে হবে এবং সামনে এগোতে হবে। মিনেসোটা ভাইকিংসের খেলোয়াড় জিম মার্শালের গল্পটা এখানে না বললেই নয়। আমেরিকান ফুটবলের ইতিহাসে সম্ভবত এর চেয়ে বড় ভুল আর কেউ করেনি। ভাবা যায়, একটা গুরুত্বপূর্ণ খেলায় তিনি প্রতিপক্ষের বল কেড়ে নিয়ে দৌড় শুরু করেন এবং ভুল করে নিজের দলের গোলপোস্টে টাচডাউন করে বসেন। মানে প্রতিপক্ষকে তিনি নিজের হাতে পয়েন্ট দিয়ে দেন। হ্যাঁ, সেই মুহূর্তে লক্ষ লক্ষ দর্শক আর তার সতীর্থদের সামনে তিনি হাসির পাত্র হয়ে গিয়েছিলেন। স্থির মানসিকতার দৃষ্টিকোণ থেকে এই একটা ভুলই পর পুরো ক্যারিয়ারকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু তিনি তা হতে দেননি, তাই না? একদমই না। খেলার বিরতিতে লকার রুমে যখন সবাই চুপ, তখন তিনি উঠে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন, আমি একটা ভয়ঙ্কর ভুল করেছি। নিজের ভুলের মুখোমুখি হয়েছিলেন। হ্যাঁ, তিনি বলেছিলেন, আমি আমার দলের আর আমার নিজের সম্মানহানি করেছি, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। তিনি সেই অভিজ্ঞতাকে ব্যবহার করে খেলার দ্বিতীয়ার্ধে অসাধারণ খেলেছিলেন। আর পরবর্তী জীবনেও সফল হয়েছিলেন। হ্যাঁ, এবং সব সময় বলতেন যে ওই ভুলটা তাকে যতটা শিখিয়েছে তার কোনো সাফল্যই ততটা শেখাতে পারেনি। তিনি তার ভুলকে নিজের পরিচয় হতে দেননি। এই সব উদাহরণ শোনার পর আমার নিজের মনেই একটা প্রশ্ন আসছে, আমরা কি পুরোপুরি এক ধরনের মানসিকতার হই? মানে কেউ কি 100% স্থির আর কেউ 100% বিকাশমুখী? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এর সহজ উত্তর হল না। আমাদের সবার মধ্যেই এই দুটো মানসিকতার উপাদান রয়েছে। মানে এটা একটা মিশ্রণ। হ্যাঁ, অনেকটা একটা সুইচ বোর্ডের মতো। আমরা হয়তো জীবনের কিছু ক্ষেত্রে, যেমন আমাদের ক্যারিয়ারে, খুব বিকাশমুখী মানসিকতার হতে পারি, কিন্তু অন্য ক্ষেত্রে, যেমন আমাদের সম্পর্কের ক্ষেত্রে, আমাদের স্থির মানসিকতা কাজ করতে পারে। আচ্ছা, যেমন কেউ হয়তো বিশ্বাস করে যে সে চেষ্টা করলে ভালো প্রোগ্রামার হতে পারবে, কিন্তু মনে করে যে তার ছবি আঁকার হাত জন্মগতভাবেই খারাপ। একদম। আসল কাজটা হলো নিজের ভেতরের এই স্থির মানসিকতার ট্রিগারগুলোকে চিনতে শেখা। কখন, কোন পরিস্থিতিতে এই চিন্তাটা মাথায় আসছে যে আমি এটা পারবো না। আর একটা প্রশ্ন, প্রচেষ্টাই কি তাহলে সবকিছু? শুধু চেষ্টা করে গেলেই কি সাফল্য আসবে? না, বিষয়টা এত সরল নয়। সুযোগ, সম্পদ, সঠিক কৌশল এবং প্রশিক্ষণেরও একটা বড় ভূমিকা আছে। বিকাশমুখী মানসিকতা কোনো জাদুর কাঠি নয়। এটা সাফল্যের নিশ্চয়তা দেবে না। কিন্তু এটা যেটা করে তা হলো শেখার এবং বিকাশের পথটা খুলে দেয়। এটা মানুষকে প্রতিকূলতার মধ্যেও চেষ্টা চালিয়ে যেতে সাহায্য করে এবং ব্যর্থতা থেকে শিখতে উৎসাহিত করে। আর আত্মবিশ্বাসের ব্যাপারটা কি? আমার মনে হয় স্থির মানসিকতার মানুষের আত্মবিশ্বাসটা খুব ঠুনকো হয়। খুবই ঠুনকো, কারণ তাদের আত্মবিশ্বাস নির্ভর করে সবসময় সফল হওয়ার উপর। যে কোনো একটা ব্যর্থতা বা একটা কঠিন চ্যালেঞ্জেই তাদের আত্মবিশ্বাসের বেলুনটা চুপসে যেতে পারে। এই কারণে তারা ব্যর্থ হলে অজুহাত খোঁজে,
বা অন্যকে দোষারোপ করে। ঠিক, কিন্তু বিকাশমুখী মানসিকতার মানুষের আত্মবিশ্বাস আসে অন্য জায়গা থেকে। তাদের আত্মবিশ্বাস তৈরি হয় চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস থেকে, শেখার প্রক্রিয়া থেকে, ফলাফলের উপর ভিত্তি করে নয়। এই আত্মবিশ্বাসটা অনেক বেশি মজবুত এবং বাস্তবসম্মত। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন, যা হয়তো সবার মনেই ঘুরছে, এই মানসিকতা কি পরিবর্তন করা যায়? নাকি আমরা যা তাই থাকব? অবশ্যই পরিবর্তন করা যায়। আর এটাই ক্যারল ডুয়েকের গবেষণার সবচেয়ে আশাব্যঞ্জক দিক। যেহেতু মানসিকতা আমাদের ডিএনএতে লেখা কোনো স্থায়ী বৈশিষ্ট্য নয়, এটা স্রেফ একটা বিশ্বাস। তাই যে কোনো বিশ্বাসের মতনই এটাকেও পরিবর্তন করা সম্ভব। একদম। তাহলে এর প্রথম ধাপটা কি? কিভাবে শুরু করা যায়? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সচেতন হওয়া, নিজের ভেতরের কণ্ঠস্বরটা শোনা। যখনই কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছেন বা কোনো ভুল করছেন, তখন আপনার ভেতরের স্থির মানসিকতার কণ্ঠটা কি বলছে সেটাকে ধরতে শেখা। হয়তো সে বলছে, দেখলে তো তুমি এটা পারো না, অথবা এটা চেষ্টা করাই বোকামি ছিল। ঠিক, শুধু এই কণ্ঠটাকে চেনাটাই হলো প্রথম ধাপ। ওকে, কণ্ঠটাকে চিনলাম। তারপর বুঝতে হবে যে আপনার কাছে একটা পছন্দ আছে। আপনি ওই স্থির মানসিকতার কণ্ঠের কথা বিশ্বাস করতে পারেন, অথবা আপনি বিকাশমুখী মানসিকতার দৃষ্টিভঙ্গি বেছে নিতে পারেন। এর জন্য নিজেকে সচেতনভাবে কিছু প্রশ্ন করতে হবে। হ্যাঁ, যেমন এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি? পরের বার সফল হতে হলে আমাকে কি ভিন্নভাবে করতে হবে? এই ছোট প্রশ্নগুলোই চিন্তার মোড় ঘুরিয়ে দিতে পারে। ধীরে ধীরে এই নতুন চিন্তার পথটাই আপনার স্বাভাবিক পথ হয়ে উঠবে। তার মানে আজকের আলোচনার মূল কথাটা দাঁড়ালো এই যে, আমাদের ক্ষমতা বা প্রতিভা পাথরে খোদাই করা নয়। আমরা যেভাবে ভাবি সেটাই আমাদের বাস্তবতা তৈরি করে। আর নিজেদের সম্পর্কে একটা সাধারণ বিশ্বাস পরিবর্তন করার মাধ্যমে আমরা শেখার, বেড়ে ওঠার এবং প্রতিকূলতার মোকাবেলা করার পদ্ধতিকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারি। পছন্দটা কিন্তু আমাদেরই হাতে। আর সবশেষে আমাদের শ্রোতার জন্য একটা চিন্তার খোরাক রইল। জীবনের ঠিক কোন ক্ষেত্রে একটা স্থির মানসিকতা হয়তো আমাদের অজান্তে আটকে রেখেছে? সেটা হতে পারে কোনো নতুন ভাষা শেখার ভয়, কোনো কঠিন সম্পর্কে সমাধান খোঁজার অনীহা, বা কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব নিতে ভয় পাওয়া। সেই নির্দিষ্ট জায়গাটা চিহ্নিত করে বিকাশমুখী মানসিকতা থেকে অনুপ্রাণিত হয়ে কি একটা খুব ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে? হয়তো সেই কঠিন কাজটার প্রথম 10 মিনিট আজই শুরু করা, বা যে ভুলটা হয়েছিল সেখান থেকে কি শেখা যায় তা একটা কাগজে লিখে চালা। এই ছোট একটা পদক্ষেপই হয়তো একটা বড় পরিবর্তনের শুরু হতে পারে।